আজকের গল্প প্রেতপুরী। লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আমার লেখাটা যদি আপনাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নতুন ইউটিউবার কাছেই সাবস্ক্রাইবার বাড়া আমার খুব দরকার। আর সে বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে দেবেন। আজকে গলার অবস্থাটা খুবই খারাপ, বুঝতেই পারছেন। আজকে একটু মানিয়ে নেবেন। আর একটু লাইক করবেন। লাইকটা আমরা একটু মোটিভেটেড হই লাইকে। আর কমেন্টস করবেন, যাতে আপনাদের সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, একটা পরিবার তৈরি হই আমরা। ছোট হোক, ছোট পরিবার ধীরে ধীরে বড় হবে। কিন্তু পরিবারের সদস্যদের সাথে যাতে একটু কথা বলতে পারি, এটা আমার খুব ভালো লাগে আর কি, কথা বলতে। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে একটু শেয়ার শুরু করি আজকের গল্প। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরো চাপিয়া আসিয়াছিল। আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়সড় হইয়া বসিয়াছিলাম। আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জ্বলিতেছিল। এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বড়দা আসিয়া উপস্থিত হইল। আমাদের মধ্যে একজন তাকে সম্ভাষণ করিল, আই বড়দা বাবু। বড়দা ছাতাটা মুড়িয়া এক করে দাঁড় করাইয়া দিয়া কোচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল। একটু দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, এ ভরা বাদর মাহ সাঙন শূন্য মন্দির মোর। যিনি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন। অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকাইয়া বসিয়াছিল। বলিল, তাই আমাদের জ্বালাতে এসেছ? বড়দার দিকে কর্ণপাত না করিয়া বলিল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, তাই। মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভেতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইল। বলিল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই সারলে। অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল, একটু যে নিশ্চিন্তি হয় ক্লাবে বসবো তার জো নেই। আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও। ঋষি ঘাড় নাড়িয়া বলিল, আমাকেও তো বাড়ি যেতে হবে। আজ তো বৃষ্টি থামবে বলে রাত্রে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল, কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহারো মুখের করুণার কণা মাত্র না দেখিয়া হতাশ ভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল। পৃথ্বী জোরে হাসিয়া উঠিল। অমূল্য, কপালে লিখিতং ঝাঁটা, কোন শালা কিঙ্করেশ্বতী। বড়দার গল্পটা শুনেই যাও। অমূল্য জবাব দিল না। বড়দা আরম্ভ করিল। বছর কয়েক আগের কথা। সেবারও এমনি নিদারুণ বর্ষা। ভাসছে বিল খাল, ভাসছে বিল কুল, ঝাপসা ঝাপটায় হাসছে দুই ফুল। আমার মাসতুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছে। দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়াগায়। আমাদের কারুর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেন না। অগত্যা সেইখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তাই বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। সুবিধের মধ্যে রেল স্টেশনের ক্রোশখানেকের মধ্যেই ছিল। স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলো। কারণ জানা গেল যে মধ্যে এক পুল ভেঙে পথ গরুর গাড়ি পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাইয়ের সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম অন্তর্নিহিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। কেবল মেলোমশাই গোপ থেকে কাদা নিংড়তে নিংড়তে মেসোমশাই বললে কাকে খিচুচ্ছিলেন, গলার আওয়াজে তাকে ধরে ফেললো। এই একক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম। আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম। যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো, তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোন রকমে 20 জন বসতে পারে। গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছে ছিল।
কিন্তু তার ঘটে উঠল না। শুধু শীর্ণ দেহ ন্যায় রত্নমশাই কোনো মতে এক করে কুণ্ডুলি পাকাইয়া শুইয়া পড়িলেন। আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগে। একদিকে জয়েন ছয়েক ছোকরা তাস নিয়ে বসে গেল। আমরা কিন্তু বড় বিরক্ত বোধ করছিলাম। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রে কি ওই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে কোনো ঘুমোবার বাধা নেই। দাদা না হয় বাসর ঘর আলো করে শালিয়া দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবে, কিন্তু সেজন্যে আমার সারা রাত জেগে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, রাত্রে শোয়ার ব্যবস্থা কিরকম? তিনি বললেন, পাড়াগায় বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টেই বাড়িটি সংগ্রহ করা হচ্ছে, আর এই একটি ঘরে জিনিসপত্র আছে, রাতে খালি করে দেওয়া হবে। শুনে বড় ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্য মনস্ক ভাবে বাইরের অবিশ্রাম বাড়ির ধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটি অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না, দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। দেয়ালে স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে। আমি জিজ্ঞাসা করলুম, ও বাড়িটি কার? ভদ্রলোকটি হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল পূর্বেই বাড়িটি এক ভদ্রলোকের ছিল, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমেস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদি করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি। তার স্ত্রী সতীসাধ্যী ছিলেন। বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠলো। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি কালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গ্রামের 2-1জন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল, কিন্তু সেই রাত্রে ভয় পেয়ে পালিয়ে আসে। তারা বলে বাড়িতে ভূত আছে। গল্পটা শেষ শুনে বললুম, আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। আমি বললুম, আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি? আর সকলের দিকে ফিরে বললুম, ওহে, তোমরা কি কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? সকলেই ব্যাপার কি জানতে চাইলে, কিন্তু সমস্ত শুনে আমার মতো 2-3 জন ছাড়া আর কেউ রাজি হলো না। যা হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলাম। বাড়িতে তালা লাগানো ছিল। সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন। দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়লো। স্যাঁতস্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকলো। তাড়াতাড়ি পাশের একটা জানলা খুলে দিয়েই বাইরের মলিন আলো ম্রিয়মান ঘরে ঢুকলো। দেখলুম মেঝের ওপর প্রায় 1 ইঞ্চি পুরো ধুলো পড়েছে, কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়নকক্ষ, আসবাবের মধ্যে একটি পুরনো খিটদষ্ট খাট, আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি। ঘরটি নেহাত ছোট নয়, খিড়কির দিকে আর জানলাও আছে। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাতে আর শোয়ার দরকার হবে না, তাসপাশা খেলেই কাটিয়ে যাওয়া যাবে। কাজ কি বাবা? ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললাম, বেশ, তোমরা তাসপাশায় খেলো, আমার কিন্তু না ঘুমোলে চলে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটি চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাঁট দিয়ে বিছানা করে দেবে। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জেদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রে শুভকর্ম যথাসময়ে শেষ হলো। 10:30টার পর
খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেল। সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল, এখনো সমভাবে চলছে। বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলাম, তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেল। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধই ছিল। আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিল। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো। বায়ু অভাবে একটু গরমও বোধ হলো। জানলাটা ধরে 2-3 বার টানাটানি করবার পর সেটা খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে হলো। জানলা খুলে ফিরে আসতে পাশের দেয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকেও খুলতে গেলুম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিসপত্র কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ের কাছে রেখে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1 বার গায়ে কাটাও দিলে। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুরে বাড়িতে একলা শুয়ে অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30 হবে। হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসলো। দেখি দেয়াল আলমারি থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘাসেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেত জনির এই নিশ্চিত উল্লাস ঝনঝন শব্দের সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইল। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বাড়িপাত, ভিতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না। মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে ফেললো। অন্ধকারের চেয়ে ছিল ভালো। অন্ধকারের চেয়ে ছিল ভালো। মনে হতে লাগলো বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপরে যে কি কাণ্ড শুরু করবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে ধরলাম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে 1/2 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল, নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে, পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আর একবার বিদ্যুতের আশার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। আবার বিদ্যুৎ। দেখলুম ক্লান্তি নেই, বিশ্রাম নেই, বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে। আর সে কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলাম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলুম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণে সয়ে গিয়েছিল, থামতেই বুকের ভেতরটা ধরাস ধরাস করে উঠলো। আবার থামে কেন? শব্দ থামতেই দিয়ে আলমারির দিকে তাকিয়েছিলাম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার উপরে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভেতর থেকে দুটি বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমার হাঁটু চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব, তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠকঠক করে কাঁপতে লাগলো। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত
বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলা দুটো গড়ার ধরে টান দিলে। জানলার ঘুণ ধরা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত গিরগিটির মতো সে ফাঁক দিয়ে লোকটা ঘরের ভেতর ঢুকে পড়লো। আমার দিকে কটমট করে তাকিয়ে বললে, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সব ভুলে গিয়েছিলাম, তাই উত্তর দেওয়া হয়ে উঠলো না। লোকটা নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠলো। সে ভাঙা গলায় চিৎকার করে উঠলো, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালুম যে আমি পুলিশ নই। আশ্চর্য, লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়লো। কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল, 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, একটি গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। সন্দেহ গোড়া থেকে আমার মনে উঁকি মারছিল। আমি বললাম, লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বললে, এই বাড়ির মালিক আমি, নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই। গোমস্তাগিরি করতুম। একদিন ঝগড়া করে চলে এলুম, তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়িতে আসতেই মেয়েটা বলল, বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলুম, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েই ছিল, মারলুম মেয়েটার রগে এক চড়। মেয়েটা সেখানে পড়েই মরে গেল। সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকগে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল। মিনিট 2 ঘর একেবারে নিস্তব্ধ। তারপরে আলমারির কাঁচের কপাট দুটো সজোরে শব্দ করে উঠলো, ঝন ঝন ঝন। বড়দা নীরব রইল। অমূল্য শ্লেষ করিয়া বলল, ব্যাস এই গল্প, খালি ঝনঝন ঝন? বড়দা বলিল, আর একটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ চমক ভেঙে গেল। দেখলুম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলুম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম। সকালবেলা উঠে দেখি বালিশের তলার থেকে সোনার ঘড়ি আর মানিব্যাগটা চুরি হয়ে গেছে।